আমি শুনলাম যে ইন্ডাস্ট্রি দিয়ে আজকে আমি শাকিব খান, যে ইন্ডাস্ট্রি দিয়ে আমি আজকে আলমগীর স্যার, যে ইন্ডাস্ট্রি দিয়ে আমি শাবনুর রতন, সেই ইন্ডাস্ট্রির একজন শিল্পী আমার ভাই আমার বোন পৃথিবী ছেড়ে চলে গেছে, তার জানাজা আমি যাব না, মানে এটা তো হয় না। 300-350 ছবি করেছে উনি, কিন্তু নৃত্যশিল্পী ছিল, নৃত্যশিল্পীর থেকে নায়িকা হয়েছে, নায়িকা হয়ে 300 ছবি করেছে সব সুপারস্টারদের সাথে, আলমগীর স্যার, ফারুক স্যার, রাজ্জাক স্যার, ইলিয়াস কাঞ্চন স্যার, ওয়াসিম স্যার, সবার সাথে কাজ করছে। এমন কোনো নায়ক নাই যে অঞ্জনা ম্যাডাম কাজ করেনি। আজকে ওনার জানাজায় তো আমরা এফডিসি জায়গা দিতে পারবো না, সেই অনুযায়ী আমরা কিন্তু কোনো সিনিয়র ওরকম শিল্পীকেও দেখিনি। আমি কিন্তু জানাজায় এসেছিলাম, আলমগীর স্যারকে দেখলাম, কাঞ্চন স্যারকে দেখলাম, উজ্জ্বল স্যারকে দেখলাম। তা আর শিল্পীরা কোথায়? আমরা তো 550 শিল্পী, 550 শিল্পীর মধ্যে না 50 জনই দেশের বাইরে আছি, আর সব তো বাংলাদেশে, সব বাংলাদেশে। তাহলে মনে করেন 100 শিল্পী কাজে আছে, কিন্তু ওরকম ছবি নাই, কাজ নাই, আপনারা সবাই জানেন, সবাই কিন্তু আমরা ঘরে। তা আমার মতন মনে হয় যে আমরা সব শিল্পীরাই কিন্তু একটা মানুষ সারা জীবনের জন্য চলে গেছে, এখন সারা জীবন সাধনা করলে কিন্তু অঞ্জনা ম্যাডামকে আর আনা যাবে না, দাদাকে আর আনা যাবে না। তা তাদের জানাজায় আমরা আসবো না, এটা মানে আমরা কি শিখবো? আমি একটা কথা মনে করবো, আমাকে কিন্তু কেউ মানে জোর করে কিন্তু কোনো জায়গায় নিতে পারবে না। আমার মনটা হলো সবচেয়ে বড়, এটার জন্য কেউ দেয় না, এটার জন্য আমি নিজেই দায়ী। আজকে একসময় তো আমিও মারা যাবো, তাহলে আমার জানাজায় কারা আসবে? আজকে মিডিয়া কিন্তু খুব প্রচার হয়, মিডিয়ার মানুষ দেখতেছে না যে জানাজা কে আসলো। তা আজকে আমাকে বলবে না, কিরে তুই তো অঞ্জনা ম্যাডামের প্রশংসা করছো, তোকে তো আমি জানাজা দেখলাম না। তাহলে এই কথাটা যাতে না বলতে পারে, যেই জন্য আমরা একটা শিল্পী মারা গেলে, শিল্পী তো শিল্পী, বড় হোক ছোট হোক, তার জানাজা আমরা সবাই আসার চেষ্টা করি। শত কাজ থাকলেও আমরা 1 ঘন্টা লাগে বা 2 ঘন্টা লাগে, আমরা আসি না, আসা জানাজা শরিক হই। আসলে শোনেন, একটা মানুষের মৃত্যু নিয়ে আমি কিন্তু না দেখে, প্রমাণ না পেয়ে আমি একটা মানুষকে দোষী বলতে পারি না। এখন আমি অসুস্থ, আমার ফ্যামিলি যদি চলচ্চিত্রতে না খবর দেয়, কেউ কিন্তু জানবে না। আমি যদি লাইভে এসে না বলি যে আমি অসুস্থ, কেউ জানবে না। এখন আমি যদি আমার চিকিৎসার আমি দুঃখে দুঃখে ঘরে মরি, তাহলে এটা কিন্তু ব্যক্তিত্বর দায়িত্ব কিন্তু আমার, এটা চলচ্চিত্র প্রেমিকদেরও না বা আমাদের ইন্ডাস্ট্রির কারও দেয় না। তো এই মৃত্যুর জন্য যদি অঞ্জনা ম্যাডাম কোনো রহস্যভাবে মরে থাকে, বিনা চিকিৎসার কারণে মরে থাকে, এটার জন্য দায়ী হলে ওনার ছেলে, ওনার মেয়ের জামাই, কেন তারা ছিল তার ঘরের মানুষ, তারা খবর দিলে কিন্তু আমরা যাইতাম। কারণ হয় না, আমি একজনকে পালক আনছি, আইনা পরিচয় করেছি সবার সামনে যে আমার সন্তান, তখন কিন্তু আমার মেনে নিতে হবে এটা আমার সন্তান। আর আমরা জনগণও জানি যে যে পালে তারই সন্তান। হ্যাঁ, এরকম কিন্তু হচ্ছে। তো মনিকে ফোন দিয়েছিলাম যে মনি, আপুর যদি শরীর অবস্থা বেশি হয় আমি বাসায় আসি। তো আপনারা সবাই জানেন, আমি জানি না মিডিয়ার লোক জানে কি না, আমি একজনের থেকে 1 লক্ষ টাকা এনে দিয়েছিলাম অঞ্জনা ম্যাডামকে, যে কোনো একটা জায়গা রেজিস্ট্রি করবো, হঠাৎ করে রাত্রে তার টাকার দরকার, তো আমি একজনের কাছে 1 লাখ টাকা এনে দিছি। সেই টাকার আমাকে 1 তারিখে দেওয়ার ডেট ছিল। তো মনিকে আমি 20 তারিখে ফোন দিলাম যে মনি 1 তারিখে তো টাকাটা দিবা, কনফার্ম তো? হ্যাঁ মামা কনফার্ম, আমি তোমাকে 2 দিন পরে জানাচ্ছি। আমাকে কেন? আম্মু একটু অসুস্থ, তো আম্মুকে নিয়ে আম্মু একটু সিট। আমি আম্মু কোথায়? বাসায়। আমি তাহলে হাসপাতালে ভর্তি করো না কেন? কয় মামা ভর্তি করামো মায়েরে, মানে এই কথা বলে ফোন রেখে দিছে। রেখে দেওয়ার পর আমার কেন জানি একটু সন্দেহ লাগছে যে এভরিথিং কোনো রং। তা আমি আবার অঞ্জনা ম্যাডামকে ফোন দিছি, আমার সাথে তার সাথে হোয়াটসঅ্যাপে সবসময় কথা হয়, আমি হোয়াটসঅ্যাপে তাকে ফোন দিছি, ফোন ধরে না। আমি দিতেই আছে। আমার কথা হইলো, আমার জিত ম্যাডামের অসুস্থ থাকলে কেউ না কেউ তো তার ফোনটা রিসিভ করবে। একজন মানুষ যখন অসুস্থ থাকে, তার পাশে অবশ্যই কোনো আত্মীয় স্বজন থাকে, ফোনটা কেউ না কেউ রিসিভ করবে। পরে দেখি কি রাতের তখন বাজে 11:30, এটা হলো 20 তারিখ রাত্রে 11:30 ফোন ধরছে। হ্যালো, হ্যাঁ রতন কী হয়েছে? আপা আমাকে বলতেছে, আমাকে আপা বুঝলাম না, কী ব্যাপার, ফোন ধরো না কেন তুমি? তুই জানিস না আমি কথা বলতে পারি না, আমি বাথরুম করে দিছি বিছনায়। আমাকে কেন? আমার না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, আমি কিছুদিন আগে যে মুক্তির বার্থডেতে গিয়েছিলাম, ওখান থেকে এসে আরেকটা প্রোগ্রামে গেছি, ওখান থেকে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। তা আমি তুমি অসুস্থ, তো হাসপাতালে যাও না কেন? হ্যাঁ যাবো, তুই তো জানোসই রতন, আর্থিক সমস্যা, একটু প্রবলেমে আসছি, টাকা পয়সা তো ভাগ করতে হইব, তারপরে যেতে হবে, তোর টাকাটা দিতে পারতাছি না, এক জায়গায় 10 লাখ টাকা পাবো, ওই টাকাটা আটকে গেছে, ওই টাকাটা মনে করে এই 30 তারিখ রাত্রে পাবো, পাইলে 1 তারিখে তোর টাকাটা দিয়ে দেবো, তোর 1 লাখ টাকা হাওলাতে দিয়ে দেবো, 1 লাখ টাকা আমি তোকে দিব। আমি কে আপা, আমি 1 লাখ টাকা দিব কেন? 1 লাখ টাকা তোর আমি দিব, তোর ঘরটা ঠিক করবি, তুই তোর ঘরটা একটু সমস্যা, আমি দেখি ভিডিও কল আমার সাথে কথা বলে। তো বলছে, তো আমি বলছি আপা তুমি আগে সুস্থ হও, তারপরে টাকার চিন্তা হবে না। এই তার সাথে আমার লাস্ট কথা 20 তারিখে। তা 1 তারিখে যখন আমার ফোনটা কেউ মানে দিচ্ছে না, মনি ফোন দিচ্ছে না, টাকা দেওয়ার ডেট ফোন দিচ্ছে না, আমি 1 তারিখে বাড়ছে, 2 তারিখে আমি মনিকে ফোন দিছি, মনি ফোন ধরে না, আবার দিছি ধরে না, আবার দিছি ধরে না। প্রায় 4-5 ঘন্টা পরে মনি ফোন ব্যাক করছে আমাকে। মনি ফোন বাজে, মামা বলো।
আমি কই তোমরা তো আজকে কালকে টাকা দেওয়ার ডেট গেছে, টাকা দিলে না, আমার তো মহিলা